আপনার বাচ্চা কি বয়স অনুযায়ী হাঁটতে পারছে না বা বসতে পারছে না? বা যেগুলো করার দরকার সেইগুলো করছে না, হাত পা শক্ত হয়ে থাকে, দাঁড়ানোর বয়স হয়ে গেছে, চলতে পারছে না বা কথা বলতেও পারছে না বা কোনো জিনিস হাতের কাছে দিলে ধরতে কষ্ট হয়? আর অনেকে হয়তো আপনাকে বলেছেন যে, "বাচ্চা একটু দেরিতে মাঝে, মাঝে হয় বা সময় লাগবে।" কিন্তু কখনো কিন্তু এর পেছনে থাকে এক বাস্তব সমস্যা। তার নাম সেরিব্রাল পালসি বা সিপি। তো আজকের ভিডিওতে জানবো যে এই সেরিব্রাল পালসি এই রোগটা কি, কেন হয়, এর ভবিষ্যৎ কি, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানবো সেটা সময় মতো চিকিৎসা শুরু করলে মানে শিশুটি কতটা ভালো হতে পারে বা পুরো ভালো না কি কতটা ভালো হবে। তাই সাথে থাকুন, দেখতে থাকুন। সেরিব্রাল পালসি বা সিপি হলো একটা নন প্রোগ্রেসিভ নার্ভের কন্ডিশন, মানে ব্রেনের কন্ডিশন। মানে এই রোগটা বাড়েও না, আর সমস্যাগুলো স্থায়ী হতে পারে। তো এতে শিশুর চলাফেরা, পেশির নিয়ন্ত্রণ, বসার ভঙ্গি বা কখনো কখনো কথা বলা বা গিলতে সমস্যা হওয়া, এরকম নানা রকম সমস্যা থাকতে পারে। আর গুরুত্বপূর্ণ কথা হলো এটা কোনো সংক্রামক রোগ না, বা এটা কোনো মানসিক রোগ না, বা এটা মনে রাখবেন যে অনেকে বলে ভবিষ্যতে এই অতীতের পাপের ফল, এসব কোনো কিছু না। এইগুলো নিয়ে ঘাবড়াবেন না। রোগটা নিয়ে আজকে বিশদে জানবো। এইবার আসি মূল পার্টে, যে সেরিব্রাল পালসি কেন হয়। এর মূল কারণ হলো মস্তিষ্কের ক্ষতি। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। ধরুন গর্ভাবস্থায় যখন বাচ্চা পেটে আছে তখন মায়ের কোনো কারণে ইনফেকশন হলো, বা অনেক সময় অক্সিজেন কম পায়, বা প্রিম্যাচিওর ডেলিভারির সময় অনেক সময় দেখা যায় যে বাচ্চা, অনেকে বলে ডাক্তাররা আপনাদের বোঝাতে বলে যে বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে। তো এই টাইপের অনেক কারণ থাকতে পারে। আর জন্মের সময় দেখা যায় যে অনেকক্ষণ মানে প্রসব দীর্ঘায়িত হচ্ছে, জটিল হচ্ছে, বা জন্মের সময় কোনো কারণে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে শিশুর, বা অনেকক্ষণ পরে কাঁদছে। কাঁদাটা অ্যাকচুয়ালি শ্বাস কতক্ষণ পরে নিচ্ছে সেটার লক্ষণ। তাই অনেকে দেখবেন যে জিজ্ঞেস করে যে বাচ্চা জন্মের কতক্ষণ পরে কেঁদেছে। এটা খুব ভাইটাল। যত বেশি দেরি করে কাঁদবে তত ব্রেনে ড্যামেজ হওয়ার চান্স থাকবে। কারণ ওটা একটা শ্বাস নেওয়ার একটা সংকেত। আর জন্মের পর অনেক সময় জন্ডিস খুব বেড়ে যাওয়া বা কোনো রকমে আমাদের যে ব্রেনের মস্তিষ্কের আবরণের ইনফেকশন বা মেনিনজাইটিস হলে বা কোনো কারণে আঘাত লাগলে সেইখান থেকে যে ব্রেনের ড্যামেজ হয় সেটা অনেক সময় পার্মানেন্ট হতে পারে। মানে সেইটা এমন না যে খারাপ হতে থাকবে, কিন্তু এরকম ব্রেন ড্যামেজ একবার হলে তো কি কি প্রভাব শরীরে দেখা যাবে আর কি করে সেটার থেকে বেরিয়ে আসবো সেটা এবার বলবো। এবার অনেক সময় সত্যিই দেখা যায় যে বাচ্চার যে ডেভেলপমেন্ট গুলো সেগুলো একটু দেরিতে হচ্ছে, কিন্তু কখন আমি সেগুলো নিয়ে বেশি মাথা ঘামাবো? মানে ধরুন মাথা ধরতে বা শক্ত করতে দেরি হওয়া, বসতে বা হামাগুড়ি দিতে দেরি হওয়া, মানে মাথা ধরতে ধরুন বয়স 6 মাস হয়ে গেছে অথচ মাথা এখনো ঘাড়ে এখনো শক্ত হয়নি। তারপর হামাগুড়ি বা বসতে দিতে দেরি করা, যেগুলো নরমাল মাইলস্টোন আছে। জেনারেলি বাচ্চা মানে সাপোর্ট দিয়ে বসতে শুরু করে 7 থেকে 8 মাস বয়সে। এবার ধরুন 1 বছর পেরিয়ে গেছে তাও বসছে না, তখন এগুলো সন্দেহ হতে পারে। বা অনেক সময় হাঁটতে গেলে বা দাঁড় করালে দেখবেন যে পা দুটো দুপাশে এরকম কাঁচির মতো করে রাখে, টাইট হয়ে থাকে, হাত পা শক্ত হয়ে থাকে। তারপর যে বয়সে বাচ্চারা মানে কথা বলা, একটা দুটো করে ওয়ার্ড বলা শেখে, সেইগুলো বলছে না। তারপর যেকোনো এক পাশের পেশি দুর্বল, বা হয়তো চলাফেরা করতে গেলে বারবার পড়ে যায়, দাঁড়াতেও পারছে না, বা গিলতে সমস্যা। তো এই টাইপের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের কাছে আনবেন। একবার দেখার দরকার যে সেরিব্রাল পালসি কিনা। হ্যাঁ, এগুলো অন্য কারণেও হতে পারে, কিন্তু সেরিব্রাল পালসিও হতে পারে। তো এইগুলো যত দেরিতে ধরা পড়বে তত সমস্যাগুলো জমে বাড়তে থাকবে। এবার এই সেরিব্রাল পালসিরও নানা রকম ভাগ আছে। কিছু আছে হলো স্পাস্টিক সিপি, মানে হাত পা টাইট হয়ে যায়, হাঁটা-টাটা কষ্টকর হয়, নাড়ানোও কষ্টকর হয়। তারপর আছে ডিসকাইনেটিক সেরিব্রাল পালসি বলে। এটা হলো অপ্রয়োজনীয় নড়াচড়া, হঠাৎ, হঠাৎ হাত পা মুভমেন্ট হতে থাকে। ঠিক আছে? মুখ আর জিভ এগুলো খুব মানে ইনভলভ হয়, আক্রান্ত হয়। তারপর আছে অ্যাটাক্সিক সিপি সেরিব্রাল পালসি, সেটাই হয় চলাফেরা করতে গিয়ে ব্যালেন্স থাকে না, কোঅর্ডিনেশন থাকে না। আর কিছু আছে মিক্সড ভ্যারাইটি, সেগুলো অনেক কিছু লক্ষণ একসাথে দেখা যায়। তো এবার এই সেরিব্রাল পালসি কিভাবে ডায়াগনোজ করব? মনে রাখবেন এটি ডায়াগনোজ করার সেরকম কোনো একটা সিঙ্গেল টেস্ট নেই। ডাক্তাররা জেনারেলি ডেভেলপমেন্টাল মাইলস্টোন দেখে, মানে কখন কোনটা ডেভেলপ, চলাফেরা, কথা বলা এগুলো কখন ডেভেলপ করার দরকার, সেগুলো টাইম মতো হচ্ছে কিনা, কতটা টাইমের পরে গেলে তার উপর ডিপেন্ড করে। তারপর পরীক্ষা করে দেখবেন হাতে ধরে ক্লিনিক্যাল এক্সামিনেশন। এমআরআই ব্রেনেও ধরা পড়ে কিছু চেঞ্জেস আসে সেরিব্রাল পালসিতে অনেক সময়। আর তাছাড়াও চোখের দৃষ্টি, তারপর হিয়ারিং মানে শোনা, এইগুলো সব অ্যাসেস করতে হয় ছোটবেলায়, এরকম টাইপের কোনো সন্দেহ দেখা দিলে।
তো সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রথম অবস্থায় সন্দেহ জাগতে হবে। অনেক সময় দেরি হয়ে যায় অথচ আমাদের মনে সন্দেহ জাগে না, সেটা হলে আহ, আরো বিপদ হতে থাকবে। আর এই সেরিব্রাল পালসির চিকিৎসা আছে কি? তো একদম ক্লিয়ারলি যদি জানতে চান, একদম পুরোপুরি কিওর নেই, মানে একদম ওষুধ খেলেন, ব্যায়াম করলেন, পুরো সেরে গেল এরকম হয় না। কিন্তু রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন সম্ভব। তাতে যে প্রবলেম গুলো হচ্ছে, যে হাত পা টাইট হয়ে যাবে, এটা হয়তো নরম হবে, বা হয়তো যে কাজগুলো আগে করতে পারছে না সেগুলো করতে পারবে, বা চলতে ফিরতে গেলে হাত এত পা এত টাইট যে চলতে পারছে না, সেগুলো চালানোর ব্যবস্থা করা যায়। তার জন্য অনেক কিছু আছে, সেগুলো বলবো আস্তে আস্তে। সার্জারি আছে, ইনজেকশন আছে, তারপর চলাফেরার জন্য একরকম ডিভাইস আছে। তো সেগুলো বলবো, সাথে থাকুন। সেরিব্রাল পালসিতে প্রথম অবস্থায় নানা রকম ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এগুলো আসতে পারে। সেই জন্য সেগুলো সাপ্লিমেন্টেশন দরকার। আর তাছাড়াও ওই যে হাত পা যদি টাইট হয়ে যায় খুব, তার জন্য ওষুধ আছে, খাবার ওষুধ আছে। এর ব্যাকবোন হলো বিভিন্ন থেরাপিউটিক বা থেরাপি ম্যানেজমেন্ট। যেমন সেরিব্রাল পালসি হলে যে ফিজিওথেরাপি, মানে বসা থেকে দাঁড়ানো শেখানো, হাঁটার ট্রেনিং, বা কিভাবে হাত পা এরকম টাইট হয়ে হয়তো ফিক্স হয়ে গেল সেই জিনিসটা যাতে না হয় তার ট্রেনিং হবে। ব্যালেন্স কোঅর্ডিনেশন, মানে ব্যালেন্স থাকছে না, কোঅর্ডিনেশন থাকছে না, সেগুলো ইমপ্রুভ করার জন্য থেরাপি আছে নানা রকম, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি জেনারেলি এই আঙুলের বিভিন্ন মুভমেন্ট এইগুলো বেশি দেখে, বা ফাংশনাল জিনিসগুলো বেশি ফোকাস করে, হাতের কাজ, লেখা, ধরা, খাওয়া, এই টাইপের জিনিস। কথা বলতে প্রবলেম হলে স্পিচ থেরাপি আছে, তারপর গিলতে শেখানো, এগুলোর থেরাপি আছে। আর ওষুধ তো আমি বললাম যে এরকম খাওয়ার ওষুধ, তাছাড়াও এমনি ধরুন হাত পা টাইট হয়ে গেলে সেই রিলেটেড বোটক্স ইনজেকশন বলুন, বা এই টাইপের নানা রকম অ্যান্টিস্প্যাস্টিক মেডিকেশন আছে যেগুলো ইনজেক্ট করা যায়, যাতে হাত পাটা একটু লুজ হলে, হ্যাঁ পুরো লুজ করা হয় না, হাত পাটা একটু লুজ করলে চলতে ফিরতে এইসবের সমস্যা কমতে পারে। বা অনেকের দেখবেন ঘাড়ের মুভমেন্ট হতে থাকে এরকম করে, সেখানেও নানা রকম ইনজেকশন আছে। তো এইগুলো হলো বিভিন্ন ইনজেকশন জাতীয়। তাছাড়াও অর্থো অর্থোটিক্স ম্যানেজমেন্ট আছে, মানে ধরুন পা টাইট, পায়ে স্পেশাল রকমের জুতো, বা হয়তো ধরুন একটা পেশি বিশেষভাবে দুর্বল, সেই পেশিটাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য অর্থোসিস, মানে পায়ে দেখবেন যে পট্টি টট্টি গুলো পড়ে, বা হাত এরকম টাইট হয়ে রয়েছে, হাতগুলোকে রিল্যাক্স রাখার জন্য ওষুধের সাথে সাথে এরকম পট্টি, এরকম অনেক জিনিস আছে সেরিব্রাল পালসিতে। এসবের জন্য প্রপার এভলিউশন দরকার ডাক্তার দেখিয়ে। আর সেরিব্রাল পালসিতে সার্জারিও হয়। সেটা হলো অনেক সময় হাত পা টাইট হয়ে একদম ফিক্স হয়ে গেলে তখন সেগুলোকে রিলিজ করার দরকার হতে পারে। তবে তাছাড়াও যারা একটু লেটে আসে, অনেকটা দেরি করে আমাদের কাছে আসেন, তাদের দেখা যায় যে পেশির টাইটনেস এর জন্য হাড়ের গঠনও চেঞ্জ হয়ে গেছে, তখন তাদের হাড়ের সার্জারিও করতে হয়। তবে একটা বয়সের পর যদি পা মানে খুব বেশি বাঁকা না থাকে, তাহলে জেনারেলি সার্জারি অ্যাভয়েড করা হয়। কারণ চলাফেরার প্যাটার্ন একবার ডেভেলপ হয়ে গেলে সার্জারিতে অনেক সময় হিতে বিপরীত হয়। এমন না যে পা বাঁকা, সেটাকে সার্জারি করে সোজা করে দিলাম তাতে একদম সব ঠিক হয়ে গেলে, এরকম না। ব্রেন থেকে কন্ট্রোল ওটা সবসময় আসে না, গেট ট্রেনিং এর পরেও আসে না। তাই সব বয়সে সমস্ত সার্জারি নয়, সব বয়সে হাত পা বাঁকা থাকলেই সোজা করতে হবে। যে পেশেন্ট এলো হাত পা বাঁকা, সার্জারি করে সোজা করে দিলাম, অতটাও ইজি না। মানে কন্টিনিউয়াস এভলিউশন চাই, তারপর থেরাপি স্টেরো অ্যাডভাইস চাই, মানে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট এদের। তো শুধু ফিজিক্যাল মেডিসিন এটাকে কোঅর্ডিনেশন করে বিভিন্ন থেরাপিস্টের সাথে বসে, দরকার হলে নিজেরা এভালুয়েশন করে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে, তো ওর জন্য ডাক্তার দেখা খুব জরুরি। আর আর্লি থেরাপি এত গুরুত্বপূর্ণ কেন, যে তাড়াহুড়ো করবেন কেন, যে 10 বছর পরে নিয়ে যাবেন? আগেই বললাম যে হাড়ের ডিফর্মিটি হয়ে যাবে, মাসল বেঁকে যাবে, মানে মাসলের টানে হাড় বেঁকে যাবে। আর তাছাড়া হলো শিশুর ব্রেনের যে প্লাস্টিসিটি, মানে সেটা 5 বছর পর্যন্ত বেশি ভালো থাকে। মানে ধরুন একটা কাজ, এক ব্রেনের যে পার্টটা ড্যামেজ হয়েছে সেই অংশের কাজটা শিশু করতে পারছে না, তখন আশেপাশের অংশ অনেকটা সেই অংশের কাজ করার চেষ্টা করে। তো ব্রেনের যে যা ধর্ম, সেটা ছোটবেলা থেকে থেরাপি নিলে এটা তাড়াতাড়ি মানে হয়, আউটকাম ভালো হওয়ার চান্স থাকে। বড় হলে এটা অতটা আউটকাম ভালো হয় না, মানে ওই অতএব থেরাপি করার পরেও খুব বেশি ইমপ্রুভমেন্ট হয় না। আর অনেক শিশু দেখা যায় যে হাঁটতে শেখে, স্কুলে যেতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আর সেরিব্রাল পালসি থাকলে বাবা মায়ের গুরুত্ব বা আশেপাশের বাড়ির লোকের গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। মানে এমন না যে ডাক্তার, থেরাপিস্ট আর পেশেন্ট, এরকম না, সব ফ্যামিলিকেও আসতে হবে, এটা টিম ওয়ার্ক। মানে নিয়মিত এক্সারসাইজ, তারপর ধরুন ধৈর্য ধরা, তারপর তুলনা না করা, যে আমার বাচ্চার সাথে অন্যের বাচ্চার তুলনা, বা বাচ্চার সঙ্গে দুঃখ। তো সোশ্যাল সাপোর্ট এটার জন্য খুব দরকার। এইবার বলবো সেরিব্রাল পালসির ডেঞ্জার সাইন গুলো। ঠিক আছে, মানে কখন যাবেন ডাক্তারের কাছে? ধরুন 3 থেকে 6 মাস বয়স হয়ে গেছে, মাথা ধরছে না, মানে ঘাড় শক্ত করছে না, বা 8 থেকে 9 মাস বয়স হয়ে গেছে, বসতে পারছে না,
বা এক পাশ খুব দুর্বল বা খিঁচুনি বা সিজার যেটাকে বলে সেটা আছে, বা মৃগী বলে অনেক সময় বাংলায়, ওরকম আছে, বা খাওয়ার প্রবলেম হচ্ছে, তো এই সময় আরেকটু দেখি, আর কিছুদিন দেখি, এসব করতে যাবেন না, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আর শেষ কথা, সেরিব্রাল পালসি মানে জীবন শেষ না, মানে কিছুই হবে না, আমার বাচ্চা কিছু করতে পারবে না, এটা ভাববেন না। প্রচুর সেরিব্রাল পালসির পেশেন্ট বড় বড় জায়গায় আছেন, স্পোর্টসে বলুন, অফিসিয়াল বলুন, এরা হয়। মানে সেরিব্রাল পালসি মানে এমন না যে ব্রেনের আইকিউ কম, বুঝতে পারে না, আমার ছেলে বুঝতে পারছে না, ওরকম নয় কিন্তু। সেরিব্রাল পালসি মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লোকোমোশন রিলেটেড প্রবলেমটা বেশি হয়, মানে চলাফেরা, হাত পা টাইট হওয়া। তাদের পড়াশোনা করাতে পারেন, বা যদি কোনোদিন বুদ্ধি রিলেটেড প্রবলেম হয়, তাদের নানা রকম জিনিস আছে, ছবি আঁকার লাইনে দিলেন, গানের লাইনে দিলেন, এরকম লাইনের অভাব নেই। তার জন্য ভাববেন না যে আমার বাচ্চার কিচ্ছু হবে না, পড়াশোনার লাইনেও এরা সাইন করে। তো মনে রাখবেন যে এই সেরিব্রাল পালসি হলে আর্লি ডায়াগনোসিস, রেগুলার রিহ্যাবিলিটেশন, মানে আজকে গেলাম আবার 10 বছর পরে গেলাম এরকম না, রেগুলার ওয়েতে যেতে হবে, মাসে মাসে একবার পারলে চেক আপ, বা বছরে অ্যাটলিস্ট যখন স্টেবল হয়ে যাবে বছরে একবার চেক আপ। সার্জারি যদি করাতে হয় তার প্রোজ অ্যান্ড কনস, ভালো কি খারাপ কি, সব ডিটেলস আপনাদের জানতে হবে। তো নলেজ বা ফ্যামিলি সাপোর্ট এগুলোও খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো যদি আপনাদের সাপোর্ট পায়, তা একটা শিশুর জীবন বদলে যেতে পারে। সেরিব্রাল পালসি খুব বড় বিষয়। তো সেরিব্রাল পালসির জন্য হুইল চেয়ার আলাদা হয়, আরো অনেক থেরাপি রিলেটেড অনেক কিছু আলাদা ব্যাপার আছে। তো এই নিয়ে করতে গেলে ভিডিও 2 ঘন্টার হয়ে যাবে, তাতেও শেষ হবে না। তো আজকে এইটুকুই, এই পর্যন্তই থাকবো। তো আমি ডক্টর অনুরাগ বিশ্বাস, আমার এই চ্যানেল মেড ইজি ফর ইউতে আপনারা এরকম আপডেট পেতে থাকবেন, তাই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন। আর এই সেরিব্রাল পালসি রিলেটেড কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে করবেন, তাহলে আমি সেই নিয়ে ডিটেলসে বলবো। কারণ এই ভিডিও বুঝতেই পারছেন যে আপনার সমস্যার সমাধানের জন্য শুধু এই ভিডিওটা যথেষ্ট নয়, এটা থেকে একটা সম্যক ধারণা পাওয়া যায়, ওভারঅল আইডিয়া পাওয়া যায়। তাই আবার দেখা হবে, প্রশ্ন করতে ভুলবেন না, প্রশ্ন না করলে জানবেন না। আসি, নমস্কার।